সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের সংবাদপত্র দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে। আমাদের আজকের অতিথি হাসান মামুন, সিনিয়র সাংবাদিক। মামুন, স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ মতি ভাই। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম হচ্ছে নির্বাচন ইস্যুতে তৎপর বিদেশিরা, ভুয়া ঠিকানায় দলের ছড়াছড়ি। ইত্তেফাক পরিবহনের এনায়েতুল্লাহ লুটে নিয়েছেন 1000 কোটি টাকা। বন্দরে একে অপরের জাহাজ নিষিদ্ধ করল ভারত পাকিস্তান। মানবজমিন স্বাধীন গণমাধ্যম ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না। কেন খালেদা জিয়া বিমানে ফ্লাইটে আসছেন না? কালের কণ্ঠ, আমদানির হ্রাসে শিল্পে বিপর্যয়। বিএনপি সংবাদপত্রে স্বাধীনতার পক্ষে ছিল, থাকবে মির্জা ফখরুল। আমার দেশ কলকাতায় বাহাউদ্দিন নাসিমের বিলাসী ফ্ল্যাট, শাপলা ছিল রক্তাক্ত চত্বর। আমাদের সময় আইসিইউতে চামড়া শিল্প। ভারতীয় জাহাজের জন্য পাকিস্তানের বন্দর বন্ধ। কালবেলা ভুলে ভরা তদন্তে খালাস প্রশ্নফাঁসের আসামিরা। ইসরায়েলের প্রধান বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্রের আঘাত। দেশ রূপান্তর পটনের পেটে, বিএডিসি 2 লাখ টন সার। সহসা প্রত্যাহার হচ্ছে না হেফাজতের মামলা। সময়ের আলো, বিদেশি গায়েব রেমিটেন্স, বুটের ট্রেনে গতি ধীর। খবরের কাগজ, ব্যয় সংকটতার ঘাটতি, বিদেশি সাহায্যের লক্ষ্য কমছে। ক্রেতা নেই, অফিস নেই, তবুও রাজনৈতিক দল। দিনকাল, খালেদা জিয়া ফিরছেন আগামীকাল। আইএমএফ এডিবি সহায়তা না দিলে নিজেদের সামর্থ্যে বাজেট। করতোয়া মানবিক করিডোর নিয়ে কোনো চুক্তি হয়নি। নিয়ন্ত্রণ রেখায় ভয়াবহ সংঘর্ষ। আপনি জানেন যে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের একটা আলোচনায় বিশেষ করে সম্পাদক পরিষদের একটা আলোচনায় দুইটা অনুষ্ঠান ছিল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি মহাসচিব, কিছু কথা বলেছেন তাদের আমলে কি হবে এবং কী ধরনের গণমাধ্যম চাই, কী অবস্থা। তারপর তিনি বলছেন যে স্বাধীন গণমাধ্যম ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না। জি, অনুষ্ঠানটা আমি একটু ফলো করেছি। প্রেস ক্লাবে হয়েছে, জি, সম্পাদক পরিষদের সম্ভবত। জি। আর আরেকটা অনুষ্ঠান হয়েছে, সেটা হচ্ছে ইউনেস্কোর উদ্যোগে, এবং সুইডিশ দূতাবাসও যুক্ত ছিল এটার সঙ্গে। তো ওই অনুষ্ঠানে আমাদের তথ্য উপদেষ্টা এবং মিডিয়া সংস্কার কমিশনের চেয়ারম্যান বক্তব্য রেখেছেন। আর এই অনুষ্ঠানে সম্পাদকরা ছিলেন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছিলেন। তার মধ্যে ফখরুল ইসলাম আলমগীর সাহেবের বক্তব্য পত্রিকা এসছে, ইলেকট্রনিক মিডিয়াতেও এসছে। তো উনি বর্তমানে মিডিয়ার কি পরিস্থিতি সে বিষয়ে কিন্তু কিছু কথা বলেছেন। যেমন ইঙ্গিতে বলেছেন কথাগুলো, কিন্তু কথাটা এসছে। যেমন মব ভায়োলেন্সের কথা বলেছেন, যে মব ভায়োলেন্স মিডিয়ার বিরুদ্ধেও চলছে, এটা তার বক্তব্য ছিল, আমি যদি ভুল না করি। তো এটা তো আমরা দেখেছি যে বড় দুটা পত্রিকা অফিসের সামনে গরু জবাই সহ এই জাতীয় মব ভায়োলেন্স হয়েছে, এবং পরিস্থিতির আরও অবনতি হতে পারত, সেনাবাহিনীকে হস্তক্ষেপ করতে হয়েছে। তো এইরকম পরিস্থিতি কেন হলো সেটা একটা বিরাট প্রশ্ন। গণ অভ্যুত্থানের পরে মিডিয়ার ব্যাপারে যত আপত্তি থাকুক, কিন্তু মিডিয়া হাউসের বিরুদ্ধে এই ধরনের অবস্থান, এটা কিন্তু কাঙ্ক্ষিত না। কারণ মিডিয়াকে এক শ্রেণীর লোক অপব্যবহার করেছে। তাদের মধ্যে সাংবাদিক ছিল, পদস্থ সাংবাদিক, এবং কিছু মিডিয়া মালিক। কিন্তু সবার বিরুদ্ধে এই ক্ষোভ, এই ক্রোধের তো কোনো কারণ নাই। এবং আমরা লক্ষ্য করব যে দুটা পত্রিকার ওপর এইরকম চাপ এসেছিল, সেই দুটা পত্রিকা কিন্তু সাবেক প্রধানমন্ত্রীর দপ্তরে নিষিদ্ধ ছিল। তাদের উপর আবার মব ভায়োলেন্স হয়েছে বা হওয়ার উপক্রম হয়েছে। সম্প্রতি একটা অনুষ্ঠানে আমাদের সংস্কৃতি উপদেষ্টাকে কিছু প্রশ্ন করায়, প্রশ্নগুলো হয়তো সঙ্গত ছিল না বা পক্ষপাত দুষ্ট ছিল, কিংবা তাদের রাজনৈতিক মতামত প্রকাশ পেয়েছে প্রশ্নতে, পক্ষপাত। কিন্তু এই প্রশ্ন ঘিরে 3 জন সাংবাদিকের চাকরিচ্যুতির ঘটনা ঘটেছে। তারা যেসব হাউসে কাজ করে সেখান থেকে তাদের মালিকপক্ষই তাদের তাড়িয়ে দিয়েছে। এবং এখানে আমি উল্লেখ করতে চাই যে মিডিয়া সংস্কার কমিশনের চেয়ারম্যান কামাল আহমেদ সাহেব, উনি বলেছেন যে কোনো সুনির্দিষ্ট
আইনি প্রক্রিয়া অনুসরণ না করে তাদের চাকরিচ্যুত করা হয়েছে। তো সরকার পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা বলিনি তাদের চাকরিচ্যুত করতে, কিন্তু এটাও ঠিক যে ওইসব মিডিয়া অভিমুখে কিন্তু মবের আয়োজন করা হয়েছিল, এই খবরটা এসছে। এই পরিস্থিতিতে একটা চাপের মুখে মালিকপক্ষ এই কাজটা করেছে। আমরা লক্ষ্য করব যে এর আগে একটা বিজনেস টিভির টকশোর অনুষ্ঠানে, মানে যখন অনুষ্ঠান অফ থাকে তখন নিউজ রুমে কথাবার্তা হচ্ছিল, তখন এক নারী কর্মী কিছু উক্তি করে আন্দোলনকারীদের বিষয়ে। উক্তিটা অবশ্যই গ্রহণযোগ্য ছিল না, কিন্তু সে কারণেও একটা পরিস্থিতি তৈরি হয় এবং ওই কর্মীকে চাকরিচ্যুত করা হয়, মানে প্রতিষ্ঠানই চাকরিচ্যুত করে। তো সরকারের হয়তো সরাসরি হস্তক্ষেপ নাই, যে কারণে আমরা দেখব যে মুক্ত গণমাধ্যম দিবসে যে রেটিং হয়, রেটিংয়ে বাংলাদেশের অবস্থার উন্নতি হয়েছে, 16 ধাপ এগিয়ে এসছে। এবং উল্লেখ করার বিষয় যে ভারত পাকিস্তানের চেয়েও বাংলাদেশের অবস্থা ভালো রেটিং অনুযায়ী। জি, অবশ্যই। তো এটা হতে পারে এই জন্য যে সরকার যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ছিল, যেটা দমনমূলক আইন, সেটার মানে পরিবর্তনে সরকার উদ্যোগী হয়েছে। সাইবার সুরক্ষা আইন করতে বাতিল হয় নাই তো? না, বাতিল হয়নি, কিন্তু নতুন আইনের খসড়া করেছে, সেই কারণে রেটিংয়ে এগিয়েছে, সেটা হতে পারে। আরেকটা হতে পারে সরকারের প্রত্যক্ষ হস্তক্ষেপ নেই। প্রধান উপদেষ্টা বলেছেন যে আমাদের যত খুশি সমালোচনা করেন, এই ঘোষণাগুলো ছিল, এই কারণে হতে পারে উন্নতি। অন্যদের অবস্থার বেশি অবনতির কারণে উন্নতি হতে পারে, এটাও কিন্তু মানে বলতে হবে। কারণ ভারতীয় মিডিয়াগুলো তো খুবই প্রশ্নবিদ্ধ হয়েছে সাম্প্রতিককালে। আমাদের গণ অভ্যুত্থান পরবর্তীকালে তাদের ভূমিকা খুবই খারাপ। এমনকি ভারত পাকিস্তান যে উত্তেজনা চলছে, সেখানেও কিন্তু ভারতীয় মিডিয়াগুলোর ভূমিকা এক ধরনের আগ্রাসী ভূমিকা। তো সেই কারণে তাদের অবস্থার অবনতি হয়েছে এবং আমাদের হয়তো উন্নতি হয়েছে, সেই আসপেক্টে হতে পারে। কিন্তু এটা ঠিক যে যে প্রত্যাশা ছিল গণ অভ্যুত্থানের পর, সেটা এখনও কিন্তু পরিপূরণ হয়নি। মানে গণমাধ্যমের ক্ষেত্রে গণমাধ্যমের উপর চাপ এখনও আছে। এটা সরকারের দিক থেকে না হলেও গণ অভ্যুত্থানের একাংশের পক্ষ থেকে কিন্তু এই চাপটা আছে এবং তাদের কর্মকাণ্ড নানা কারণে প্রশ্নবিদ্ধ হচ্ছে। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি নারীর প্রতিকৃতির মধ্যে মানে জুতা পেটা ইত্যাদি ঘিরে এটা নিয়ে বিভ্রান্তিও তৈরি হয়েছে যে এটা আসলে কাকে উদ্দেশ্য করে করা হচ্ছে, কিন্তু এই ঘটনাগুলো তো আসলে মানে মোটেও গ্রহণযোগ্য না। এবং এইগুলোতে হয় কি, মানুষের মধ্যে এক ধরনের অনাস্থা তৈরি হয় ভবিষ্যতের ব্যাপারে, যে ভবিষ্যতে কি হবে। আর আরেকটা হচ্ছে যে মানুষের মধ্যে ভয়ভীতি তৈরি হয় যে কে না কে কখন আক্রান্ত হয়, এই বিষয়টা আছে। গণমাধ্যম একটু চাপে আছে, যদিও পরিস্থিতি আগের মতো না। আর একটা হলো যে মানে গণমাধ্যমের বিরুদ্ধে কিছু ব্যবস্থা নেওয়া হচ্ছে এক শ্রেণীর সাংবাদিক এবং মালিকের ভূমিকার কারণে। তো এই জন্য তো গণমাধ্যম আক্রান্ত হতে পারে না এবং গণমাধ্যম চাপে পড়তে পারে না, বরং গণমাধ্যম এই অন্তর্বর্তীকালে সঠিক খবর দিয়ে, তথ্য দিয়ে, সঠিক বিশ্লেষণ দিয়ে সরকারের যে কর্মকাণ্ড তাকে সহায়তা করতে পারে এবং এই জায়গায় একটা দুপক্ষের মধ্যে একটা সুন্দর সম্পর্ক তৈরি হতে পারে। জি, অনেক ধন্যবাদ আপনাকে। খবরের কাগজের শিরোনাম হচ্ছে ক্রেতা নেই, অফিস নেই, তবুও রাজনৈতিক দল। জি, আমরা লক্ষ্য করছি যে এটা খুবই দুর্ভাগ্যজনক যে সামনে একটা সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা জাতীয় জীবনে তৈরি হয়েছে, যে তিনটা ভুয়া নির্বাচনের পরে সুষ্ঠু একটা নির্বাচন হবে। এবং আমাদের প্রধান উপদেষ্টা বারবারই বলছেন যে এমন নির্বাচনের ব্যবস্থা হবে, ইতোপূর্বে যে নির্বাচন হয়নি। তো এই নির্বাচনের আগে এই যে কিছু ভুইফোড় রাজনৈতিক দল তৈরি হচ্ছে, এটা কিন্তু অশনি সংকেত দেয়। আমরা দেখেছি যে অগ্রহণযোগ্য নির্বাচনের আগে এই ধরনের তৎপরতা শুরু হয়। মানে অফিস নাই, নেতার খবর নাই, বা অফিসের এমন ঠিকানা যে ওটা কোনো বিশ্বাসযোগ্য না। ইতোমধ্যে 2 ডজনের বেশি বোধহয় একই দিনে একাধিক পার্টির জন্ম হচ্ছে, প্রেস কনফারেন্সে জন্ম হচ্ছে, তাদেরকে আবার কোনো টেলিভিশনে এনে জিজ্ঞেস করা হচ্ছে এবং তারা উত্তর দিচ্ছেন হেসে হেসে। তো এগুলো খুবই মানে অদ্ভুত। এর মধ্যে শুধু একটা দলের জন্মই আলোচিত হচ্ছে, সেটা হচ্ছে এনসিপি। এটা হচ্ছে গণ অভ্যুত্থানে যে ছাত্র তরুণটা নেতৃত্ব দিয়েছিল,
তাদের নেতৃত্বে দল গঠিত হয়েছে। সেই দলের জন্মগ্রহণটাও কিন্তু এক ধরনের বিতর্কিত এই জন্য যে সরকারের এবং প্রশাসনের সহায়তায় এই দল গঠিত হয়েছে বলে মনে করা হয়, এবং এই অভিযোগ অস্বীকার করা কিন্তু কঠিন। তো তবু এই দল নিয়ে আলোচনা আছে, মিডিয়াতে তাদের অংশগ্রহণ আছে, তাদেরকে ডাকা হয়, তাদের মতামত ব্যক্ত করতে দেওয়া হয়। কিন্তু এটাও ঠিক যে তাদের মানে সমর্থনের বেইস কি এত শক্তিশালী যে মিডিয়াতে তাদের এরকম প্রবল উপস্থিতি, এটাও একটা প্রশ্ন যে এটা কি স্বাভাবিক কিনা, যে মানে জনসমর্থন অনুযায়ী তাদের এই পার্টিসিপেশন এটা একটু কৃত্রিমভাবে করা কিনা। যেহেতু বিপ্লবের একটা কৃত আছেই এবং তারা এই সুবিধাটা পেতেই পারেন, জি সুবিধা পেতে পারে, কিন্তু ইতোমধ্যে তাদের ভূমিকা কিন্তু অনেক প্রশ্নবিদ্ধ হয়েছে এবং তাদের জনসমর্থন শুরুর দিকে যেমন ছিল, তাদের ব্যাপারে আগ্রহ সেটা অনেকখানি কমেছে বলেই মনে হয়, সব মহলে মনে করা হচ্ছে। তাদের জমায়েতগুলোতে কিন্তু লোকজন বেশি হচ্ছে না এবং সেটাও আলোচিত হচ্ছে। যাই হোক, সেটা তো অন্য ব্যাপার, জি রাজনীতি। আপনি জানেন যে কালের কণ্ঠের শিরোনাম হচ্ছে গ্যাস সংকটে হুমকিতে $70 বিলিয়ন বিনিয়োগ। গ্যাস সংকট ছিলই আমাদের, আমরা তো প্রয়োজন অনুযায়ী গ্যাস পাই না, ব্যবহার করতে পারি না, মানে একটা ঘাটতি থাকেই। তো এটার একটা বড় কারণ হচ্ছে যে দীর্ঘদিন দেশের ভেতরে এই যে নতুন কূপ খনন, পুরনো কূপ সংস্কার, এই কাজগুলো হয়নি। মানে দেশের ভেতর থেকে গ্যাস অধিক পরিমাণে উত্তোলন করে সরবরাহ করা, এই ব্যাপারটা ঘটেনি, বরং আমদানি নির্ভর আমরা হয়ে পড়েছিলাম। এবং আমরা এলএনজি আমদানি করছি উচ্চ মূল্যে। দেশের ভেতর থেকেও যে গ্যাস পাওয়া যাচ্ছে সেটাও কিন্তু বিদেশি কোম্পানি থেকে কিনতে হচ্ছে। তো এবং আমাদের গ্যাস ব্যবহারের তো চাহিদা ক্রমে বাড়ছে। এখন যে গ্রীষ্মকালে বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহ বাড়াতে হচ্ছেও, এবং আমি জানি না রিপোর্টে কি আছে, পড়িনি, কিন্তু এই শিল্পে যে গ্যাস সরবরাহ কমে গেছে এটার প্রধান কারণ হচ্ছে যে বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহ বাড়াতে হচ্ছে। বিদ্যুতের চাহিদা এখন বাড়বে, গরমকাল এসে গেছে। আর হচ্ছে যে মানে সরকার চাবে যে গ্যাস দিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে, নাহলে ফার্নেস অয়েল দিয়ে করতে হবে, সেখানে কস্ট বেশি পড়ে যাবে। সরকার তো সবসময় চায় যে কম খরচে যাতে উৎপাদন করা যায়, কারণ এক্ষেত্রে ভর্তুকি দিতে হয়, এবং ভর্তুকি কমানোর প্রেশার তো আইএমএফের তরফ থেকে আছে। তো এখন এই গ্যাস সংকটের কারণে যদি শিল্প উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়, ইতিমধ্যে কিছুদিন আগে একটা খবর এসেছিল যে নারায়ণগঞ্জ এলাকায় কয়েকটা বড় শিল্প খাতে, যেমন বস্ত্র, তারপরে স্টিল মিল এবং সুগার মিল, এগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, উৎপাদনে ধস নামছে শুধু গ্যাস সংকটের কারণে। আর গ্যাসের দামও কিন্তু সরকার বাড়িয়েছে, মানে শিল্পে ব্যবহৃত গ্যাসের দাম প্রায় 33% বাড়িয়েছে। এর আগেও গ্যাসের দাম অনেক বাড়ানো হয়েছিল বিগত সরকারের আমলে। তো এর ফলে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে, এবং উৎপাদন খরচ বাড়লে কিন্তু পণ্যের দাম এবং সেবার দাম বেড়ে যায়, আর মূল্যস্ফীতি পরিস্থিতিও মোকাবেলা করা যায় না। আর একটা হলো যে শিল্প উৎপাদন কমে গেলে যেটা হয় সেটা হলো যে ওইখানে কর্মসংস্থানের ঘাটতি হয়, মানে কর্মসংস্থানের সংকট দেখা দেয়। আগের মতো কর্মসংস্থান থাকে না, অনেককে চাকরিচ্যুত করা হয়। আর এই গণ-অভ্যুত্থানের পর কিন্তু শিল্প খাতে চাকরিচ্যুতির ঘটনা অনেক বেড়েছে, অনেক কারখানা বন্ধ করতে হয়েছে। সেটা মালিকদের কারণে হলেও এর ক্ষতির শিকার হয়েছে শ্রমিকরা, এবং শ্রমিকদের মধ্যে বিক্ষোভ বেড়েছে, শ্রমিক বিক্ষোভ দমনও করতে হয়েছে, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। সরকারকে রাজকোষ থেকে টাকা দিয়ে, ঋণ দিয়ে এই কারখানাগুলো বন্ধ করতে হয়েছে। তো এর ফলে সামগ্রিকভাবে আমাদের কিন্তু গ্রোথ যেটাকে বলে সেটা কমে যাওয়ার একটা চান্স, মানে বিশ্বব্যাংক বলছে যে 3.3% হয়ে যেতে পারে আমাদের প্রবৃদ্ধির হার। তো সেটা না হলেও এটা 4-এর নিচে থাকবে বলে মনে করা হচ্ছে, এবং এটা যদি হয় তাহলে কোভিডের সময় যেরকম ছিল। জি, আইএমএফ, যেটা আমি কাগজে দেখছি, এরকম দিনকালের শিরোনাম দেখছিলাম যে আইএমএফ এডিবি সহায়তা না দিলে নিজেদের সামর্থ্যে বাজেট। জি, আমাদের কি হলো আইএমএফ এর সঙ্গে অর্থ উপদেষ্টা এবং বিশেষ সহকারী যিনি দুজনই কথাটা বলেছেন যে আইএমএফ এর ঋণ যদি না পাওয়া যায় তাহলে অসুবিধা হবে না, এবং বাজেট আমরা আমাদের মতো প্রণয়ন করব। এটা ঠিক যে আমাদের মানে রিজার্ভ পরিস্থিতি এখন মোটামুটি ভালো। আজকেও খবর আছে যে রিজার্ভ কমেও যে জায়গায় এসছে সেটাও
খারাপ না, মানে একেবারে নিট রিজার্ভও প্রবাসী আয় থেকে 20 মানে বিলিয়ন ডলারের বেশি, আর বাংলাদেশ ব্যাংকের হিসাবে 26-27 বিলিয়ন ডলার। এবং গত মাসেও প্রবাসী আয় ভালো এসছে। আমাদের রপ্তানি আয়ও গ্রোথ আছে, প্রায় 10% বেশি গ্রোথ আছে। প্রবাসী আয় তো 3 বিলিয়ন ডলার সম্ভবত গত মাসে এসছে। তো এটার উপর ভর করে কিন্তু এই কথাগুলো বলা হচ্ছে যে আমরা যদি নাও পাই তৃতীয় এবং চতুর্থ কিস্তি, এটা সংকট হবে না। কিন্তু এটা তো একটা প্রশ্ন যে এটা আমরা কেন পাবো না। আমরা কিন্তু বিগত সরকারের আমলেও কিস্তি পেতে সমস্যা হয়নি, এবং একবার তো কিস্তি বেশি পাওয়া গেল, এটা শেখ হাসিনার আমলেও। কিন্তু বর্তমান সরকারের আমলে কি পরিস্থিতি তৈরি হলো, মানে শর্ত পরিপালনের ক্ষেত্রে কি এমন ঘটলো যে এখন এডিবি জিজ্ঞেস করছে অর্থ উপদেষ্টাকে যে আমরা IMF এর ঋণটা পাবো কিনা। তো IMF এর ঋণ না পেলে যেটা হয়, আস্থার একটা সংকট তৈরি হয় সরকারের অর্থনৈতিক ব্যবস্থাপনার উপর, এবং তখন দেখা যায় যে IMF কে অন্যান্য উন্নয়ন সহযোগী সংস্থা কিন্তু অনুসরণ করে এবং তারাও হাত গুটিয়ে নেয়। তো এই ব্যাপারটা যদি ঘটে তাহলে আমরা খুব বিপদগ্রস্ত হব না এই অবস্থায়, কিন্তু এটা তো দেশের জন্য মানে একটা ভালো চিত্র, দেশের ভালো চিত্র তুলে ধরে না। এবং ইকোনমিক ম্যানেজমেন্টের যে সাফল্যের কথা বলা হচ্ছিল সেটাকে সপ্রমাণ করে না। ঋণ ছাড়া আমাদের অর্থনীতি, আপনি কি মনে করেন যে যে গতিতে চলার কথা সেই গতি ধরে রাখতে পারবে? হ্যাঁ, ঋণটা আমাদের দরকার। একটা হচ্ছে যে আমাদের রিজার্ভ পরিস্থিতি যদি খারাপ হয়ে যায় সেটার উন্নয়নের জন্য, কারণ সেটা রিজার্ভে যুক্ত হয়, এবং আমাদের আমদানি সক্ষমতা ধরে রাখার জন্য। একটা খবর কিন্তু আছে যে আমদানি কমে যাচ্ছে। তো আমদানি চাহিদা যদি কমে যায় আমাদের গ্যাস সংকটের কারণে, সেটা একটা ব্যাপার। আরেকটা হলো যে ডলার সংকটের কারণে আমদানি কমে যায় যদি, সেটা আরেকটা ব্যাপার। তবে সরকার বলছে যে ডলার সংকট সেভাবে নাই এবং রিজার্ভ থেকে ডলার দিতে হচ্ছে না, ব্যাংকগুলোই এই চাহিদা পূরণ করতে পারছে, এবং ডলারের দাম স্থিতিশীল আছে, এই কথাগুলো বলছে। এবং এই জোরেই কিন্তু এটা বলা হচ্ছে যে সামনে যে বাজেট প্রণয়ন করতে হবে সেখানে বৈদেশিক সহায়তা আগের মতো না পেলেও চলবে। কিন্তু এটা ঠিক যে বৈদেশিক সহায়তা না পেলে সরকারকে তো এই যে ঘাটতি অর্থায়ন করতে হবে অন্যভাবে, দেশের ভেতর থেকে। দেশের ভেতরে ট্যাক্স বাড়াতে হবে, এবং ট্যাক্স বাড়ানোর কিছু খবরাখবর কিন্তু আসছে, বিভিন্ন রকম ট্যাক্স লেভি এগুলো বাড়ানোর উদ্যোগ আছে। আরেকটা হলো যে তাহলে ব্যাংক থেকে বেশি ঋণ নিতে হবে দেশের ভেতর থেকে, আর সঞ্চয়পত্রের উপর নির্ভরশীল হতে হবে, এবং সেক্ষেত্রে সরকারকে বেশি সুদে ঋণ নিতে হবে। IMF, বিশ্বব্যাংক এদের ঋণ কিন্তু স্বল্প সুদের ঋণ এবং দীর্ঘমেয়াদী ঋণ এগুলো। সেক্ষেত্রে সরকারের কিন্তু দায়দানা বেড়ে যাবে, অর্থাৎ ইকোনমিক ম্যানেজমেন্ট পরবর্তী অর্থ বছরে জটিল হতে পারে যদি এই ঋণটা পাওয়া না যায়। এখানে ঋণের তাৎপর্য। অনেক ধন্যবাদ। আপনি জানেন যে মানবিক করিডোর নিয়ে কোনো সমঝোতা হয়নি। সিকিউরিটির বিশেষ করে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ডক্টর খলিলুর রহমান, উনি রোহিঙ্গা বিষয়ক দায়িত্বে আছেন। তো এটা নিয়ে কিছুদিন কিন্তু বেশ কথা চালাচালি হলো যে মানবিক করিডোর আমরা দিচ্ছি কি দিচ্ছি না, কোন শর্তে দিচ্ছি কোন শর্তে দিচ্ছি না। শর্তগুলো সরকার কিন্তু বলেনি শর্তগুলো কি। তো করিডোর দেওয়ার ক্ষেত্রে শর্ত তো সব ক্ষেত্রেই থাকে, কিন্তু শর্ত লঙ্ঘনের ঘটনা সারা বিশ্বব্যাপী ঘটেছে। এটা আফগানিস্তানে ঘটেছে, এটা মধ্যপ্রাচ্যে ঘটেছে, এটা রাশিয়া ওই অঞ্চলেও ঘটেছে। মানবিক করিডোরটা সবসময় ঝুঁকিপূর্ণ, কারণ একটা যুদ্ধ পরিস্থিতির মধ্যে এটা ঘটে, দেয়া হয়, এবং যে দেশ এই করিডোর দেয় তারা নানা রকম ঝুঁকি ঝামেলার মধ্যে পড়ে, মানে অস্ত্র, মাদক, এমনকি সন্ত্রাসী কর্মকাণ্ডের শিকারও হয় সব দেশ। পাকিস্তানের অভিজ্ঞতা কিন্তু খুবই খারাপ, এবং করিডোর দিতে গিয়ে এই অবস্থাটা হয়েছে। তো আমাদের দেশে রাজনৈতিক মহল থেকে এটা বলা হচ্ছে সুস্পষ্টভাবে। এটা আমি লক্ষ্য করলাম যে এনসিপিও বলেছে যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ না করে সরকারের উচিত হয়নি এই ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেওয়া, কারণ এই সরকারের ভিত্তি তো হচ্ছে যে এই রাজনৈতিক দলগুলো, তারা এই সরকারকে গঠন করেছে, মানে নমিনেট করেছে। ছাত্ররা প্রাথমিকভাবে করেছে, রাজনৈতিক দলগুলো সেটা অনুমোদন করেছে।
সুতরাং এদের সঙ্গে আলাপ আলোচনা না করে সরকার এই ধরনের নীতিগত সিদ্ধান্ত, যেটা কিন্তু স্বাধীনতা সার্বভৌমত্বের সঙ্গেও সম্পর্কিত হয়ে যেতে পারে, তো এই ধরনের সিদ্ধান্ত কেন নিতে গেল, এটা একটা প্রশ্ন। এবং এই প্রশ্নের জবাব দিতে গিয়েই উনি এই কথাটা বলেছেন যে সরকার কোনো চুক্তি করেনি, উনি বলছেন যে সমঝোতা করেনি। জাতিসংঘের একটা বক্তব্য মাঝে এসেছিল যে সংশ্লিষ্ট সব পক্ষ একমত না হলে কিন্তু করিডোর কার্যকর হবে না, অর্থাৎ মায়ানমার সরকারকেও একমত হতে হবে যে আটকে পড়া ওই এলাকার লোকদের মানবিক সহায়তার জন্য জাতিসংঘের উদ্যোগে তাদেরও সাড়া দিতে হবে। বাংলাদেশ প্রতিদিন লিখেছে আত্মঘাতী হবে, আত্মঘাতী হতে পারে, কারণ অভিজ্ঞতা তাই বলছে। এবং আমাদের দেশে কিন্তু মানুষের মধ্যে উৎকণ্ঠা আছে যে আমরা কোনো একটা জটিলতায় জড়াচ্ছি কিনা। এমনি রোহিঙ্গা নিয়ে আমরা জটিলতায় আছি, প্রায় 12 লাখ রোহিঙ্গা আছে তালিকাভুক্ত, এবং আরও একটা পত্রিকা তো নিউজ করলো মাঝে যে 1,13,000 রোহিঙ্গা গত 1.5 বছরে এসছে। সরকার অবশ্য এটা আবার একটু আপত্তি করেছে যে এই সংখ্যাটা ঠিক না, কিন্তু আজকেও খবর আছে যে ওই আরাকানের ওই অঞ্চলে আগুন জ্বলছে, মানে আরাকান আর্মি রোহিঙ্গাদের ফেলে আসা ঘরবাড়িতে আগুন দিয়েছে, এটা মনে করা হচ্ছে। এরা কিন্তু সাংঘাতিকভাবে রোহিঙ্গা বিরোধী, এবং রোহিঙ্গারাও এদের বিরুদ্ধে মায়ানমার সরকারের পক্ষ হয়ে লড়াই করেছিল, সেজন্য এদের সম্পর্ক খুবই অ্যান্টাগনিস্টিক। এবং এই অবস্থায় আমাদের এখানে রোহিঙ্গা আছে, আমরা আবার আরাকান আর্মির সাথে সমঝোতা করে করিডোর দেব, এই বিষয়গুলো খুবই জটিল হয়ে যেতে পারে। এবং মনে হতে পারে যে আমরা আরাকান আর্মিকে সাহায্য করছি ওইখানকার আটকে পড়া লোকদের সাহায্যের নামে। এটা ব্র্যান্ড করতে পারে মায়ানমার সরকার। মায়ানমার সরকারের মানে সঙ্গে আলোচনা করে এটা কিভাবে সম্ভব, সেটা তো একটা প্রশ্ন, যে একমত হতে হবে তাদেরকে, এবং তাদের আরাকান আর্মির সঙ্গে তাদের যে সম্পর্ক, এবং গোটা ওই অঞ্চল কিন্তু আরাকান আর্মির দখলে। তো এই অবস্থা আরাকান আর্মি শক্তিশালী হয় এরকম কোনো সিদ্ধান্ত সম্ভবত মায়ানমার অথরিটি মানবে না, এবং সেজন্য জাতিসংঘের এই প্রস্তাব কতখানি কার্যকর হয় এই প্রশ্ন আছে। তার মানে ডক্টর খলিল যথার্থই বলেছেন যেটা মানে এই ব্যাপারে আসলে কোনো সমঝোতা হয়নি, এখনো হয়নি। এটা ক্লিয়ার করা ভালো হয়েছে, কারণ এটা নিয়ে কনফিউশন ছিল, মানুষের মধ্যে উৎকণ্ঠা ছিল, বিশেষ করে ওই অঞ্চলে এটা ছিল। আর এই কথা তো যুক্তিযুক্ত না যে ওই এলাকার রোহিঙ্গাদের যদি আমরা সাপোর্ট না করি তাহলে তারা আবার বাংলাদেশে ঢুকে যাবে, আরও 5-6 লাখ রোহিঙ্গা আছে, তাহলে তো এটা মানতে হয় যে ওই রোহিঙ্গাদেরও আসার ব্যবস্থা করতে হবে আর কি। তো এগুলো খুব জটিল প্রশ্ন, এর মধ্যে আমরা ঢুকে গেছি। মানে এই জায়গায় আসলে একটা নির্বাচিত সরকার প্রয়োজন, যারা সংসদের মাধ্যমে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে এবং একটা রাজনৈতিক ঐকমত্য থাকবে। সময় শেষ প্রায়, তো আমাদের যেটা দেখছিলাম যে এটা যেহেতু নির্বাচন প্রসঙ্গে পড়লেন, আমি এটা নির্বাচন নিয়ে দেখছি ধীর গতি নির্বাচনের প্রস্তুতির ব্যাপারে, নির্বাচনে ভোটের ট্রেনে গতি ধীর। আচ্ছা, আমি নিউজ তো পড়িনি যে নিউজের মধ্যে কি আছে। গতি ধীর একটা হতে পারে যে নির্বাচন কমিশন কি কাজকর্ম করছে সেটা একটা দেখার বিষয়। নির্বাচন কমিশন কিন্তু এই বিষয়ে সংস্কার কমিশনগুলো যেসব প্রস্তাব করেছিল এই ব্যাপারে অনেক আপত্তির কথা জানিয়েছে তারা অনেক বিষয়ে, এবং তাদেরকে দায়বদ্ধ করার যে আয়োজন চলছে সেটাও তারা খুব দায়িত্ব নিতে চাচ্ছে না, এই প্রসঙ্গগুলো আছে। সম্প্রতি একটা পত্রিকায় বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের একটা ইন্টারভিউ দেখছিলাম, তো উনিও বলছিলেন যে নির্বাচনের দিকে সরকারের খুব একটা উৎসাহ দেখা যাচ্ছে না, মানে সংস্কার না নির্বাচন এই বিতর্কটা কিন্তু চলছেই, এবং থেকে থেকে এই বিতর্কটা তোলা হচ্ছে দেশের ভেতর থেকে দেশের বাইরে থেকে, দু জায়গা থেকেই। তবে আমার মনে হয় যে বেগম জিয়া ফিরছেন, উনি দুই পুত্রবধূকে নিয়ে ফিরছেন। তারেক রহমান সাহেব উনিও সম্ভবত ফিরবেন এরকম আওয়াজ আছে রাজনীতিতে। তো এই প্রক্রিয়াটা যদি ত্বরান্বিত হয় তাহলে আমার মনে হয় যে তারেক রহমান সাহেব যদি ফিরতে পারেন, দেশে ফেরেন, তাহলে নির্বাচন দ্রুত ত্বরান্বিত করার যে মানে প্রচেষ্টা নানা দিক থেকে আছে, বিএনপির দিক থেকে এবং বিএনপির সহযোগী সংগঠনের দিক থেকেও আছে, এটা জোরদার হবে এবং সরকারের উপর একটা চাপ সৃষ্টি হবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আপনার সবাই ভালো থাকুন। শুভরাত্রি।